এই জব্বার, তুই না পানি দিস না কি জন্য? হ্যাঁ বেটাই, খালি হাসির মতো গিলতে পারো বেটা, একটা কাজ আমার মন নাই। রাত্রিটা কিন্তু বাইক করে দিম। পানি দেয় নেই, সালাদ দেয় নেই এখনো। ছোট্ট লোকের বাচ্চাদের আসলে এই জন্য কাজ। স্যার, স্যার আসেন স্যার, কি খাবেন আসেন। স্যার বসে স্যারে বসতে দে, বসতে দে। স্যার আসেন। আপনার সাথে একটু আমার জরুরি কথা আছে। মানে ভাই, আমার একটা কাজের খুব দরকার ভাই। আমার বাবা খুব অসুস্থ ভাই, আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আপনার তো দেখে শিক্ষিত মনে হয়, আপনি এই কাজ করতে পারবেন না। হুদায় আবেগের কথা কেন না, এর থেকে ভালো একটা চাকরি খুঁজুন যান। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি শিক্ষিত, কিন্তু আমার এই সার্টিফিকেট কোনো কাজে আসছে না। চাকরি খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, সেজন্য আপনার হোটেলে আসলাম। ভাই যদি পারেন দয়া করে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন না প্লিজ। আমার একটা শিক্ষিত ভদ্রপোলা লাগে, যেন কাস্টমাররা ঠিকঠাক খাইতে দিতে পারে। আর আপনি যদি কাজটা ঠিকঠাক করতে পারেন, তাহলে কিছুদিন পরে আপনার আমি ক্যাশেও বসাতে পারবো। যেহেতু আপনি শিক্ষিত আছেন, হিসাব নিকাশটা ভালো করতে পারবেন। কিন্তু আমি কিন্তু আপনার বেতন বেশি দিতে পারবো না, আপনি কাজেও নতুন। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নাই, আমি পারবো। আমার কাজ যদি আপনার ভালো লাগে তবেই আপনি আমাকে আপনার হোটেলে রাখেন। আর ভাই আরেকটা কথা, যদি আমার কাজ আপনার ভালো লাগে একটু বেতনটার দিকে নজর দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি আপনার 7,000 টাকা দিতে পারবো, চাইলে আপনি আজকে থেকে কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে থেকে কাজটা করা শুরু করি। আচ্ছা ভাই, ডিউটি কতক্ষণ করতে হবে? দৈনিক 12 ঘন্টা ডিউটি, 2 বেলা এখান থেকে খাবার পাবেন, থাকাটা আপনার নিজের। আর আজকে কাজ শেষে যাওয়ার সময় হাজিরা বাবদ কিছু টাকা পাইবেন, চাইলে এখন থেকে শুরু করতে পারেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি সত্যি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি আজকে থেকেই শুরু করব। হ্যাঁ জব্বার, দে এদের বাইরে খাবার দে, বাদ দে বাদ দে। আমার পরিবারের মানুষগুলো যদি কোনোভাবে জানতে পারে যে আমার চাকরিটা হয়নি, আমি সামান্য একটা হোটেলে কাজ করছি, তারা ভীষণ কষ্ট পাবে। না, আমার জীবন চলে গেলেও আমি কোনোদিন তাদেরকে এই কথা জানতে দিব না। লন। থ্যাংক ইউ। মা, আমি অফিসে গেলাম, বাবাকে বলো। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাস। শোনেন, আপনি তো নতুন নতুন অফিসে যাইতেছেন, পকেটে তো খুব একটা বেশি টাকা নাই, রান্না প্রায় শেষ। আপনার একটা কাজ করি, বাটিতে কইরা খাওন দিয়া দিই, আপনি অফিসে যায়া দুপুরে খায়া নিয়ে। তুমি কি বলছো এসব? শোনো, আমি যে অফিসে চাকরি করি সেখানে দুপুরের খাবারের ব্যবস্থা আছে, তো এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওকে, আমি গেলাম। নাও, এই জুতাগুলা ছিঁড়া গেছে, এগুলা সেলাই কইরা পরিষ্কার কইরা তারপর তুমি অফিসে যাও। বুবু, তুই কি বুঝতে পারতেছিস না? বিয়াই এখন অফিসে যাইব। তো কি হইছে? 10 মিনিট দেরি করে অফিসে গেলে কি এমন ক্ষতি হইব? বৌমা, তুমি আমার ছেলেকে বলছো জুতা মুছে সেলাই করে দিতে? তাতে কি আপনার ছেলে জাত চলে গেছে? এটা তো সামান্য একটা জুতা। ভাইয়ের টাকায় বসে বসে তো ঠিকই খাইতে পারে, এই সামান্য কাজটুকু করতে পারবো না? আমার ছেলেও এখন চাকরি করে, সে রোজগার করে এই সংসারে টাকা দেবে। তুমি আমার ছেলেকে এইভাবে অপমান করে কথা বলতে পারো না। মান অপমানে বোধ যদি আপনার ছেলে থাকতো, তাহলে এতদিন বসে বসে ভাইয়ের টাকায় খাইতে পারতো না। 2 দিন হয়েছে আপনার ছেলে চাকরি পাইছে, এতেই তার সম্মান এত বাইরে গেছে। আচ্ছা, আমারই তো ভুল হয়েছে, আমি আরো কই তারে নিজের আপন ছোট ভাই ভাই ভাবছিলাম যে জুতাটা একটু সেলাই করে দিব। শুনে খুব শান্তি পেলাম যে তুমি আমাকে ভাইয়ের মতো ভাবো। ভাবি, তুমি যদি সত্যি আমাকে ভাই ভাবতে না, আমি মানসিকভাবে খুব শান্তি পেতাম। আমি খুব ক্লিয়ারলি বুঝতেছি তুই আমার ওয়াইফকে সহ্য করতে পারতেছিস না। তেমন কি কাজ দিয়েছে তোকে? কোনো কাজই তো না এটা। তুইও এমন কথা বলছিস ভাই? তুই ঠিকই বলেছিস, তোর বউ আমাকে এমন কি কাজ দিয়েছে। আর তুই এটাও ঠিক বলেছিস, আমি তোর বউকে সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি তোর বউয়ের জুতা সেলাই করে দিব। যদি কখনো তার পা ধুয়ে দিতে হয় না, আমাকে বলিস, আমি সেটাও করে দিব। আচ্ছা, আমি বুঝলাম না, সামান্য একটা কথায় কোথায় কই নিয়ে যাচ্ছিস? তোর ভাবি কি বলছে শুনিস নাই? জুতোগুলা সেলাই করে পলিশ করে দিবি, আর তুই নিজে সেটা করবি। এনে 200 টাকা।
বাজারে গেলে মুচিকে এমনিও টাকা দিতে হইতো, সে টাকা তোকেই দিলাম, যা। তুই আমাকে টাকা দিচ্ছিস ভাই? মানে এত টাকা হয়ে গেছে তোর? মানে আমি না বুঝতে পারতেছি না তুই এতটা পরিবর্তন হয়ে গেলি কিভাবে? সবকিছু হঠাৎ করেই হয়ে যায়, তোর দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টা। সংসারে এরকম কাজে অনেক রকম কর্তব্য পালন করতে হয়, তাতে কি হয়েছে? এই কাজটা করে দিলে কাজটা সমাধান হয়ে যায়, ইজি। এই ধরো, বুবু, কাজটা তুই একদমই ঠিক করলি না। ওরে আল্লাহ রে, হে আমার শ্বশুর বাড়িতে এসে আমারে ভালো মতো শোন, তুই আমার লগে আইছস, আমার লগে থাকতে পারলে থাকবি, নাহলে সোজা বাড়িতে পাঠাবি। এখন ঘরে যা। যা। কি তুমি খারাপ রইছো কেন? কাজটা কইরা আসো। যাচ্ছি। শোনেন, আপনি এগুলো রাইখা যান, আমি সেলাই করে দেব। কিন্তু তোমার বোন দেখলে তো তোমাকে বকাঝকা করবে, আমিই করে নিচ্ছি। আপনি এখন অফিসে যান, সময় মতো অফিসে পৌঁছাইতে না পারলে আপনার চাকরিটা থাকবো না। নতুন চাকরি, প্রথম প্রথম যদি এত দেরি করেন তাহলে বস আপনার প্রতি আস্থা হারায়। আর এখনকার দিনে চাকরি পাওয়াটা তো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাতে কি, ভাই ভাবি অর্ডার করেছে, কর্তব্য ভেবে তো পালন করতেই হবে। কইছেন আপনি যান, আমি দেখতেছি তো। এখন আপনার অফিসে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাঁদতাছেন? না আসলে সকালবেলা চোখে কি যেন একটা পড়লো, নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরছে। তুমিও ভেবে নিয়েছো আমি কান্না করছি? মানুষের চোখের পানি কোনটা আর কষ্টের ফোঁটা কোনটা সেটা আমি খুব ভালো করেই জানি। আজব তো, আমি কি তোমার সাথে মিথ্যে কথা বলবো নাকি? চোখে যতক্ষণ ময়লা আছে চোখের পানি কি আর আটকে রাখা যায় নাকি? দেখি আপনার চোখের ময়লা কই। কি করতেছো? তা কই? কে কোথায়? কে কোথায় না, আপনার চোখের ময়লা কোথায়? ও, তাহলে মনে হয় বের হয়ে গেছে। আপনি কেন আমার লোকে মিথ্যা কথা কইতেছেন? আপনি জানেন না আমি আপনার মন পড়তে পারি? আমার কিন্তু অফিসে দেরি হয়ে যাচ্ছে, সময় হাতে খুবই কম। আপনার যেতে কে মানা করছে? আমি তো এতক্ষণ ধরে আপনার সেই কথাই কইতাছি। আচ্ছা রিয়া, তুমি কি সত্যি পারবে এই জুতাগুলো সেলাই করে পালিশ করে দিতে? আমি তো পারবো, কইছি না। কিন্তু তোমার বোনকে কি বলবো? বুবুরে কমো আপনি জুতা সেলাই কইরা আমার কাছে দিয়া তারপর অফিসে গেছেন। তুমি একদমই তোমার বোনের মতো না, পড়ে আনবে। ওনারে তো কইলাম জুতা পালিশ করা দিব, আমি তো কোনো সেলাই করা দূরে থাক, পালিশ টালিশ কিছুই করি নাই। কইয়া তো পারাইছি আমি ঠিকই কইরা দিব, কিন্তু আমার এই কাজটা ঠিকঠাক ভাবে করতে হইব, না হইলে ওনারই কথা শুনতে হইব। বুবুটা সে কি করে না, থাক কারো কথাই শুনে না। বেশি অশান্তি যদি করে না, আব্বার কাছে ফোন দিয়া একদম বিচার দিয়া দিব, দাদির কাছে বকা শোনাম। বোন হইছে বলে কি সব অন্যায় সহ্য করতে হইব নাকি? যাক, এখন রাগ করে লাভ নাই, সুপি সুপি যাই জুতাটা সেলাই করে নিয়ে আসি। যাই। ভাই, আপনার একটা কথা জিজ্ঞাসা ছিল। কি কথা ভাই? এই যে আপনি প্রতিদিন চাকরির কথা ভেবে বাড়ি থেকে বের হন, বের হয়ে আমার এখানে এসে কোটটা এগুলা খুইলা থালা বাসন মাজেন, এগুলা কি বাড়িতে জানে? না ভাই, জানে না, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আমার বাবা ভীষণ অসুস্থ, উনি যদি কোনোভাবে জানতে পারে যে তার ছেলে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি না পেয়ে এসে হোটেলে কাজ করছে, আমি খুব কষ্ট পাবো। বুঝতে পারছি আপনি পরিস্থিতির শিকার, কিন্তু এই হোটেলের কাজ তো আপনার জন্য খুবই সামান্য। না ভাই, পৃথিবীর কোনো কাজই সামান্য। আর তাছাড়া এই মুহূর্তে আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য
এর চেয়ে ভালো কোনো রাস্তা আমার জানা নেই। এইভাবে আর কতদিন লুকায় রাখবেন নিজেরে? একদিন না একদিন তো তারা জানতেই পারবো, ওই দিন কি করবে? তখন আর কি হবে? ছেলে পড়াশোনা শেষ করে কোথাও চাকরি না পেয়ে হোটেলে কাজ করছে, এটা ভেবে তারা একটু দুঃখ পাবে। কিন্তু আমার কোনো আফসোস নেই ভাই, কারণ আমি তো কোনো চুরি করছি না, আমি কাজ করছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। আপনার বাপ মা যে আপনার মতো একটা সন্তান জন্ম দিতে পারছে, সেটা তাদের ভাগ্য। আমি হয়তো আমার পরিবারের জন্য কিছুই করতে পারছি না যতটা আমার ভাই করতে পারছে, কিন্তু আমার চেষ্টাটা অতি ক্ষুদ্র হলেও আমি চেষ্টা করে যাব। বাবার সার্জারিটা হয়ে গেলে বাবা যখন আগের মতো সুস্থ হয়ে যাবে, সন্তান হিসেবে তখন নিজের খুব গর্ববোধ হবে। অ্যাটলিস্ট এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার বাবার খারাপ সময় তার পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করুক। আজকে যাওয়ার সময় আপনার টাকাটা লয়ে যান। থ্যাংক ইউ। ভাই, একটু কম দামের মধ্যে ভালো ফল নাই? আছে তো, যে রাস্তায় বইরা আছে ওগুলা নিয়ে আসেন, কম দামে পাবেন। কি ব্যাপার ভাই, আপনি এরকম ব্যবহার কেন করতেছেন? মানে সব কাস্টমারের সাথে কি এরকম আচরণ করেন? আমার আচরণ অনেক ভালো। আপনি কি কাস্টমার নাকি? নিবেন তো 200-250 গ্রাম করে ফল, আবার বড় বড় কথা কইতেছেন। আপনি এখান থেকে জানতো। ভাই দেখেন, আমার যতটুকু সাধ্য আছে আমি তো ততটুকুই নিব, তাই না? আর আপনি যে এভাবে খারাপ আচরণ করতেছেন, আমি কিন্তু একজন কাস্টমার, আপনি একজন বিক্রেতা। একজন বিক্রেতা হয়ে একজন কাস্টমারের সাথে এরকম আচরণ করতে নেই, তাহলে কিন্তু আপনার বিক্রি কমে যাবে। আপনি 2 টাকার কাস্টমার আমার জ্ঞান দিতে আইছেন? ওদের রাস্তার ধারে ফল পইরা আছে, ওগুলা নিয়ে আপনার বাপরে আপনি খাওয়ান গা। জানতো এখান থেকে? ভাই, তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে অপমান করে কথা বলিস? কি করতেছেন? এই অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, তুই আমার কাছে ফল বিক্রি করবি না তো করবি না, তুই আমার বাবাকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বললি? হ্যাঁ, আমি তোর দামি ফল নেব, তুই সবগুলো 250 গ্রাম করে দিবি। দে। এই ভাই কি করতেছেন? সারান সারান সারান, আমি আপনার কম দামে ফল দিয়েছি, কম দামে ফল দিয়েছি। সারান সারান সারান। ধর। আপনি এমন করে ফলালার কাছ থেকে ফল কিনে আনছেন? আপনি তো লোকটাকে একদম উচিত শিক্ষা দিচ্ছেন, কিন্তু এমনটা করা কিন্তু আপনার একদম উচিত হয়নি। কি করব বলো, লোকটার ব্যবহার অনেক খারাপ ছিল। ব্যবহার হয়তো খারাপ হইতে পারে, তাই বললে আপনার এত হাইপার হওয়া উচিত হয়নি। তুমি বুঝতে পারছো না রিয়া, মানে লোকটা বেশি দামে ফলগুলো বিক্রি করছিল। অসৎ ব্যবসায়ীগুলো এমনটাই করে, সব জায়গাতে তাদের সিন্ডিকেট। আপনার মতো প্রতিবাদী মানুষ যদি সব জায়গায় থাকতো, তাইলে ওই বদমাশগুলা শিক্ষা পাইতো। তাহলে তুমি মানছো যে আমি যা করেছি খারাপ কিছু করিনি? মানছি। এখন চলেন, রাতে কিছু খাবার দিতাছি, খায়া নিবেন। জাস্ট আ মিনিট, তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা। আপনারা কে কইছে আমার জন্য ওই উপহার নিয়ে আইতে? এমনিতেই আপনারা কত ঝামেলার মধ্যে আছেন, আপনার বাবা অসুস্থ, কেন শুধু শুধু এটা করতে গেলেন? সেজন্যই তো কম দামি জিনিস এনে তোমাকে উপহার দিলাম। আরে আপনি তো দেখে মন খারাপ করে ফেলাইতেছেন। গিফট যত টাকারই হোক, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এবার একটু হাসেন। এখন পরিস্থিতি এমন যে চাইলেও আর আগের মতো প্রাণ খুলে হাসতে পারি না। রিয়া, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যেভাবে আমার বাবার সেবা যত্ন করছো, তার পাশে আছো, আমার বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আর যে মানুষটা আমার বাবার জন্য এত কিছু করছে, সেই মানুষটাকে কি আমি সামান্য একটা গিফট দিতে পারি না? কিন্তু আপনি যে উপহার আনলেন, টাকা কোথায় পাইছেন? ও, তোমাকে তো বলা হয়নি, আজকে আমি আমার ফার্স্ট স্যালারি পেয়েছি, আর সেই জন্যই বাসার সবার জন্য টুকটাক কেনাকাটা করেছি। এত কিছু কেন করতে গেলেন? এখন আপনার উচিত আপনার বাবার চিকিৎসার টাকা কিভাবে ম্যানেজ করা যায় সেই চেষ্টা করা, তা না আপনি শুধু শুধু টাকা ভাঙতেছেন। সব টাকা তো আর আমি খরচ করিনি, আসলে প্রথম স্যালারি তো, তাই ভাবলাম
পরিবারের সবার জন্য টুকটাক গিফট নিয়ে যাই, কারণ এটাও তো আমার একটা দায়িত্ব। এনিওয়ে, আমি ফ্রেশ হচ্ছি। এসব ছোটখাটো গিফট নিয়ে আমি খুশি হইতে পারুম না। তোমার ভাইয়ের গিফট তোমার ভাইরে নিয়েই দাও, বললে অন্য কাউরে দিতে। অন্য আর কাকে দিবে? আমরা সবাই তো একটা করে গিফট পেয়েছি, শুধু তুমিই বাকি ছিলে। তোমার ভাইরে কেডাই কইছে আমার এমন কম দামি একটা শাড়ি গিফট করতে? কাউরে কিছু গিফট করতে হইলে দামি জিনিস দেওয়া লাগে, আর নাইলে নাই। বুবু, তুই এমন করে কথা কইতেছিস কেন? আচ্ছা, তুই তো আগে এমন ছিলি না। তোর নিজের দেবর, তুই তার সাথে এত খারাপ ব্যবহার করতেছিস? ভাই, ব্যবহার কি আমি তোর কাছ থেকে শিখবো? আমি খুব ভালো করেই জানি কার লগে কেমন ব্যবহার করা উচিত। আচ্ছা, উনি তো ওনার সামর্থ্য অনুযায়ী কারো কিছু দিব, তাই না? তোর যদি পছন্দ না হয় তাহলে তুই নিস না। সামর্থ্য না থাকলে গিফট করতে কইছে কে? আমি কি চাইছি তার কাছে কিছু? যত সব। এই যে দেখ, তো দুলা ভাই আমার এই স্বর্ণের নেকলেসটা গিফট করছে কালকে। গিফট করলে এমন গিফটই করা উচিত যেটা মানুষের প্রয়োজন। কি বললে ভাবি? ভাইয়া তোমাকে সোনার নেকলেস গিফট করেছে? হ, আমার জামাই আমার এই সোনার চেন কিনে দিছে, তাতে এত অবাক হওয়ার কি আছে? দেখেছো সাগর ভাইয়া, বড় ভাইয়া ভাবিকে সোনার হার কিনে দিয়েছে, অথচ আমাকে স্কুলে ভর্তি করে দেওয়ার সময় কারোর কাছে কোনো টাকা পয়সা থাকে না। সানজানা, তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতোই থাইকো। এত ছোট একটা মেয়ে আমার এসে হিংসা করতে, একটা চর মারলে না সব ঠিক হয়ে যাইব। শোনো, কেউ যদি আমার বোনের গায়ে হাত তোলে না, আমিও কিন্তু তার গায়ে হাত তুলতে পারবো। কি? এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলবা? এখন কই শাশুড়ি আম্মা, তার গুন্ডা ছেলেরা এসে সামলাক? দেখছস কত বড় বেয়াদব, বড় ভাবির গায়ে হাত তুলতে চায়? কই আম্মা? বুবু, তোর কি মাথা ঠিক আছে? তুই সব কি বলতাছিস? আরে বিয়াই তোরে কখন মারতে গেল? শোন, হাত দিয়া মারা আর মুখে কওয়া একই জিনিস। কি? আমি গুন্ডা? মানে আমাকে গুন্ডা বলার সাহস তুমি কোথায় পাও? দেখো ভাবি, এসব বেফাস কথাবার্তা বলবো না কিন্তু বলে দিলাম। হাই, কইলি কি করবি তুই? বেশি কিচ্ছু করবো না। কেউ যদি আমার বোনকে থাপ্পড় দেয় না, আমিও তাকে সেটা ফেরত দিতে পারবো। কি? তোর এত বড় সাহস? আসুক, আজকে তোর ভাই বাড়িতে আসুক, এর যদি একটা হেস্তনেস্ত আমি না করছি, তাহলে আমার নামও রত্না না। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। তোর ভাবি যেটা বলেছে সেটা কি সত্যি? সত্য না মিথ্যা সেটা তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? মানে আমি বললে কি তুই আমার কথা বিশ্বাস করবি নাকি? সাগর, এত তেজ ভালো না, নিজেকে কন্ট্রোল করা শিখ। মানে এইসব কথা এসে তুই আমাকে কেন জিজ্ঞেস করতেছিস? তোর বউ কি অন্যায় করেছে সেটা তুই জানিস? তোর বউকে কিছু জিজ্ঞেস করেছিস না? সেটা কেন করবি? কারণ তুই তো এখন তোর বউয়ের কথায় উঠিস আর বসিস। তুই তোর বড় ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলছিস, আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করি নাই। তুই এখন যাবি তোর ভাবির কাছে মাপ চাবি, যা। আমি কেন মাপ চাইবো? আমি কেন মাপ চাইবো? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছে তোর বউ। মাপ যদি চায় তাহলে তোর বউ চাইবে। আর আমি যে তোর বউয়ের গায়ে হাত তুলেছি সেটা তুই দেখেছিস? হ্যাঁ, আসল ঘটনা তোর শালীর কাছে গিয়ে জিজ্ঞেস কর। আমি আমার শালীকে কেন জিজ্ঞেস করবো? সেখানকার গেস্ট। জিজ্ঞেস করবি কি করবি না সেটা তোর ব্যাপার, কিন্তু সত্য মিথ্যা না জেনে এসব আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবি না। ও, আমার তো এখন কোনো অধিকারই নেই। আমি তোর ভাই না, তুই এখন চাকরি করিস, অনেক বড় হয়ে গেছিস, অনেক অহংকার আসছে তোর মধ্যে। সেটা তুই ভাবতেছিস, সেটা কিন্তু আমি ভাবতেছি না। কি বলবি ক্লিয়ার করে বল। তুই কি বলেছিস? বাবার চিকিৎসার টাকা তুই জোগাড় করতে পারিস না, অথচ আজকে নিজের বউর জন্য সোনার চেন কিনে নিয়ে আসলি। মানে এই টাকাটা কি বাবার চিকিৎসার জন্য জমিয়ে রাখা যেত না? পুরো সংসারটা তো আমি চালাচ্ছি, এখন তোর কাছ থেকে কি আমার শিখতে হবে যে কোনটা খরচ করতে হবে আর কোনটা জমাতে হবে? আমি কি সব করে আমার বুকেটা চেন কিনে দিতে পারি না? একটা না, তুই 100টা কিনে দিতে পারিস, কিন্তু এখন কি বাবার চিকিৎসা করাটা ইম্পর্টেন্ট নাকি তোর বউকে সোনার চেন বানিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট? সামান্য 55,000 টাকা দিয়ে একটা চেন কিনে দিয়েছি, সেই টাকা দিয়ে কি বাবার চিকিৎসা হতো? বাবার চিকিৎসার জন্য লাগবে 5 লক্ষ টাকা। তুই তো নিজেও একটা চাকরি করিস, তাহলে বাবার সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি একা কেন নিব? সেটাই তো, তুই একাই কেন সব দায়িত্ব নিবি? অর্ধেক টাকা তো আমারও ব্যবস্থা করা উচিত। এক্স্যাক্টলি, তুই দিবি 2.5 লাখ, আমি দেবো 1 লাখ। একটা কথা জানিস কি ভাইয়া, আমার যদি সামর্থ্য থাকতো না তাহলে বাবার পুরো চিকিৎসার টাকাটা না আমি একাই দিতাম। তুই তো এখন ভাগ করবি, ঘরে বউ আসছে না।
কি হইছে আমার ছোট্ট বেআইনের? তার নাকি খুব মন খারাপ। জানি না। ও মা, আমার বেআইন তো দিতেছে মুখ ঘুমরা করে ওই পাশে দাঁড়ায় আছে। তার আগের কারণটা কি বলা যায়? কারণ অনেক কিছু। আপাতত শুধু পড়াশোনা করে ডাক্তার হয়ে বাবাকে সুস্থ করে তুলতে চাই। আমি জানি তুমি সেটা পারবা। কচু জানো তুমি? তোমার সাথে আমার কোনো কথা নেই, চলে যাও এখান থেকে। আমি এখন অনেক রেগে আছি। সেটা তো দেখতেই পাইতাছি। তার রাগ ভাঙানোর কোন একটা উপায় বলো না। কি করলে আমার বেআইনের রাগটা ভাঙবো? তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে? কথা রাখনি, তাই তোমার সাথে আমার কোনো কথা নেই। আর কি করলে আমার রাগ ভাঙবে আমি সেটাও বলবো না। আরে আমি তো সেই কথাটাই তোমার কইতে আইছি। আগামী কালকে তোমারে আমি স্কুলে ভর্তি করায় দিব। সত্যি বলছো? সত্যি, 100% সত্যি। এবার একটু হাসো। আমি খুশি হয়েছি, কিন্তু আমি হাসতে পারবো না। তার মানে এখনো তোমার রাগ ভাঙে নাই? আবার কি কারণে রাগ করছো? তোমার বোন, সে আমাকে মারতে চায়। সে বলে আমি নাকি হিংসা করি। আচ্ছা, তোমারও কি মনে হয় যে আমি হিংসুটে? না, একদমই না। তুমি অনেক কিউট। তাহলে তোমার বোন যে আমাকে থাপ্পড় মারতে চাইলো? আরে কারো এত বড় সাহস আছে নাকি যে আমার সুন্দরী বেআইনটারে মারতে যাইবো? আমি তার হাত ভেঙে ফেলাবো। তাহলে যাও, গিয়ে তোমার বোনের হাতটা ভেঙে দিয়ে আসো। নিজের সাহসিকতার পরীক্ষাটা দাও। আমি তো এটা করতে পারবো না। আমার বোন তো আমার থেকে বড়, আমি তার অনেক বছরের ছোট। তার মানে তুমি কি আমার সাথে মিথ্যা কথা বললে? যাও, চলে যাও তুমি এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মারতে না পারলে কি হয়েছে? আমি বুবুরে অনেক বকা দিয়া দিব, যাতে বুবু আর কোনোদিন তোমার এইসব না করে। এবার একটু হাসো। ঠিক আছে, আমি হাসবো, কিন্তু আমি কি তোমার মতো জোরে খিলখিল করে হাসবো নাকি মুচকি হাসি দিব? আমি যদি জোরে জোরে হাসি, তোমার বোন যদি এসে আমাকে মারে? তুমি মুচকি হাসি দাও। এই যে আজ কতদিন পর তুমি ভাত খেতে চাইলে, নাও তোমার জন্য গরম গরম ভাত নিয়ে এসেছি। ভাতটা খেয়ে নাও। দেখি তোমার হাতটা দাও তো, হাতটা ধুইয়ে দিই। এই শোনো, আমি বলি কি, তুমি আমাকে খাইয়ে দাও। তুমি খাইয়ে দিলে আমি একটু বেশি খেতে পারবো। আমি হাত দিয়ে খেলে তো আমার পেট ভরবে না। আচ্ছা, তুমি তো কোনো কারণ ছাড়া আমার হাতে ভাত খেতে চাও না, আর তুমি তো এখন সুস্থ, হাতও নাড়তে পারো। আজকে দুপুরেও তো আমি খাইয়ে দিতে চাইলাম, তুমি বললে যে না নিজের হাতেই খাবো। ফলটা তো নিজের হাতেই তুলে খেলে, তা এখন কি সমস্যা হয়েছে? যে এত এত সন্দেহ কেন করছো? তুমি যদি খাইয়ে দাও তো দাও, না 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 দিলে না দাও। আচ্ছা ঠিক আছে, তুমি প্লেটটা ধরো, আমি ভাত মেখে দিচ্ছি। নাও। কি হলো? ধরো। হাত দুটো যে কেন আবার কাজ করতে চাচ্ছে না কে জানে। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি না? তুমি তোমার হাত নাড়তে পারছো না। সাগর, সাগর, সাদিক, কই তোরা এদিকে আয়, দেখে যে আমার কি সর্বনাশ হলো আমার। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা কি হয়েছে তোমার? বাবা ঠিক আছে তো? দেখ না, তোর বাবা হাত নাড়াতে পারছে না। তার হাত আবার সে আগের মতো হয়ে গেছে, কেমন যেন অবশ হয়ে গেছে। এটা আবার কি হলো? যতটুকু আশার আলো দেখছিলাম তুমি সেইটুকু কেড়ে নিলে আল্লাহ। আঙ্কেলের ওষুধ তো ঠিকঠাক ভাবে চলতেছিল, তাহলে হঠাৎ করে এমন হলো কেন? বাবা, তুমি একটু চেষ্টা করে দেখো না, হাতটা নাড়াতে পারো কিনা। এই যে তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা। হাত দিয়ে তোর মাথায় হাত বুলাইতে পারবো না। কি হয়েছে? তোমার শরীরে গালে ছিঁড়ে ছিঁড়ে বলতেছে। আপনি মরে গেছেন? চিৎকারের জন্য তো ঠিক মতো ঘুমাইতেও পারলাম না। না বৌমা, তোমার শ্বশুর এখনো মারা যায়নি, এখনো জীবিত আছে। তাইলে বাড়ি সবাই মিলে এত মরা কান্না কান্দাছেন কেন? ভাইয়া তুই তোর বউকে একটু চুপ করতে বলবি? সে যদি চুপ করে এখানে থাকতে পারে থাকুক, আর না থাকলে এখান থেকে চলে যাক। কেন?
আমার বউ কেন চলে যাবে? তোদের চিল্লাচিল্লি শুনে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তা কি হয়েছে শুনি? কিচ্ছু হয়নি, তোরা এখন এখান থেকে যা। কিছু হয় নাই তাহলে শুধু শুধু চিল্লাচিল্লি করে কেন ঘর বাড়ি আওলা দিতেছো? আমার মা এখানে কেন কান্না করছে সেটা তোর না জানলেও চলবে। দেখছেন দেখছেন আপনার ভাই আমগরে সহ্য করতে পারতাছে না। একটা অসভ্য জন্ম হইছে এই বাড়িতে। বুবু, তুই কথায় কথায় উনার উপর আঙ্গুল তুলতেছিস কেন? তুই জানোস এখানে কি হয়েছে? জানি না কই তো জানতে আইছিলাম, কিন্তু এখন এই অসভ্যতার জন্য না জানার ইচ্ছা হারায় গেছে। খবরদার ভাবি, তুমি কথায় কথায় আমাকে অসভ্য গুন্ডা বান্ডা বলে গালাগালি করবে না। কি রে, তুই আমার বউকে ধমকাচ্ছিস কেন? কারণ তোর বউ এটার যোগ্য। মাত্র 2 দিন হলো চাকরি করে ঘরে টাকা দেওয়া শুরু করেছিস, মাত্র 2টা দিন হলো, আর তোর মধ্যে এত তেজ বেড়ে গেছে। এই যে তোকে থাপ্পড়টা দিলাম না, তুই এটা যোগ্য। হ্যাঁ, মারতে তো তুই আমাকে পারবি, তুই আমার বড় ভাই না? তুই একটা কেন মারলি? আরো 2-4টা মার না আমাকে। ও তোরা তোরা কি শুরু করেছিস? আমার পরিবারে এমন দ্বন্দ্ব, আমার তো এখন মনে হচ্ছে যে আমি মরে গেলেই ভালো হতো। দ্বন্দ্ব সৃষ্টি করছে আপনার এই অসভ্য ছেলে, আমার জামাই কিছু করে নাই। এই, তোরা এখন সবাই এখান থেকে যা, যা তো এখান থেকে। বুবু, দুলা ভাই, তোরা জানিস না আঙ্কেলের অবস্থা আগের মতো হয়ে গেছে। আঙ্কেলের 2টা হাত আবার অবশ হয়ে গেছে। আঙ্কেল আর আগের মতো হাত নাড়াচাড়া করতে পারে না। ভালোই হইছে, আমি যেই ওষুধ খাওয়াইছি ঠিকঠাক কাজ করছে তাইলে। ভাইয়া, তুই হয়তো আমাকে ভুল বুঝতে পারিস, কিন্তু আমি তোকে এতটুকু পরিমাণেও ভুল বুঝি না। কেন জানিস? কারণ তুই আমার আপন ভাই। আমি যদি তোদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আই এম সরি, আমাকে ক্ষমা করে দে। আমি চাই না আমার পরিবারে আমার জন্য কোনো ধরনের অশান্তি হোক। অশান্তি তো তুই করতেছিস, তুই তো আমার বউয়ের পিছনে লেগে আসছিস। মানে সে তোর বড় ভাবি হয়, সে তোকে শাসন করতেই পারে। হ্যাঁ, চাইলে আমাকে শাসন করতে পারে, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। ভাবি আমাকে 1000বার শাসন করবে, কিন্তু আমার মা, আমার বাবা, আমার ছোট বোন, তাদেরকে কেন অপমান করে কথা বলবে? এই অধিকার ওনাকে কে দিয়েছে? দেখছেন দেখছেন আপনার ভাইয়ের কথা? সে নাকি আইছে আবার ক্ষমা চাইতে, মুখে মুখে তর্ক করতেছে। এখন নাকি সব দোষ আমার, তার কোনো দোষই নাই। তা হইব না কেন? আমি তো পরের বাড়ির মাইয়া, এর জন্য আপনার ভাই আমারে এই পরিবারে কেউ মনে করতে পারতেছে না। আচ্ছা ভাবি, এইরকম একটা কথা কেন আসতেছে? আমরা সবাই মিলেই তো পরিবার, এখানে তো কেউ আলাদা না। ওইটা যদি তুমি বুঝতেই পারো তাহলে আমার পিছনে লাগতে আইছো কেন? আমার স্বামীর টাকায় আমি সোনার হার পরবো নাকি ডায়মন্ডের নেকলেস পরবো, এটা আমার ব্যাপার। এই ব্যাপারে তুমি কথা কর কে? আমার বউয়ের সকালাত আমি পূরণ করবো না তো কে করবে? হ্যাঁ, আমার বউ আমাকে ভালোবেসে অন্য পরিবার ছেড়ে আমার পরিবারে আসছে, আর তুই কি বলিস কোথায় কোথায়? তোর পরিবার, তোর একার পরিবার, এই পরিবার কি আমার না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মানছি আমার ভুল হয়েছে। এখন দরকার পড়লে তোদের দুজনে পা ধরে আমি মাপ চাইবো। তবুও আজকের পর থেকে আগে যা হয়েছে সবকিছু ভুলে যা। আপনার ভাই বারবার ভুল করব, বারবার এসে আমার কাছে ক্ষমা চাইবো। এই সিনেমা আমার পুরো মুখস্থ হয়ে গেছে। কথায় আছে না, কুত্তার লেজ ঘি দিয়া টানলেও কখনো সোজা হয় না। আপনার ভাই হইছে ঠিক ওই রকম। ভাবি, অনেক বেশি বলে ফেলতেছো কিন্তু। যতটুকু লিমিট আছে না তার মধ্যে সমাধান করার চেষ্টা করো। জাস্ট বাবা আমাকে বলছে বলে আমি এখানে আসছি ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু এখানে আসার পর কি মনে হচ্ছে জানো? আমি আরো একটা ভুল করতেছি। মানুষ ঠিকই বলে, মানে ক্ষমা এমন কোনো মানুষের কাছে যে চাওয়া উচিত না যে তার মূল্য বোঝে না। দেখছেন দেখছেন আপনার সামনে আপনার ভাই আমারে কতগুলা কথা শোনায় গেল, আর আপনি চুপ করে বসে রইলেন। এখন কি আপনি এখানে বসেই থাকবেন নাকি ফ্রেশ হয়ে আসেন, ঘুমাবেন? আমার না খুব খুশি লাগতেছে যে তুমি আজকে আমাকে স্কুলে ভর্তি করিয়েছো। কালকে ঠিক আছে, কিন্তু প্রতিদিন স্কুলে যাইবা, ঠিক আছে? কিন্তু আমার না একটা কথা আছে, প্রতিদিন আমাকে স্কুলে কে নিয়ে যাবে? কেন? তুমি স্কুলে রাস্তা চিনে আসতে পারবে না? তা পারবো, কিন্তু আমাদের স্কুলটা তো অনেক দূরে, প্রতিদিন আমাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হবে, তাই না? তোমার একটু কষ্ট হয়ে যাইব, তো আমি জানি তুমি ঠিক পারবা। আর তোমার বাসায় আমি যতদিন পর্যন্ত আসি ততদিন পর্যন্ত আমি তোমার স্কুলে নিয়ে যাবো, ঠিক আছে?
তাহলে তো তোমাকে পার্মানেন্ট ভাবে আমাদের বাড়িতে রাখার একটা ব্যবস্থা করতে হয়, যাতে তুমি আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে পারো। আমার জানা মতে এমন কোনো ব্যবস্থা নাই। কেন? আমার কচি ভাই আছে না? তোমাকে যদি আবার ছোট ভাবি করে বাড়িতে আনি তাহলে তো খারাপ হয় না, তুমি কি বলো? না, খুব একটা খারাপ হবে না। আচ্ছা চলো, তোমার আজকে ফুচকা খাওয়াবো। আগে তো আমাদের গাড়ি ছিল, গাড়িতে করে স্কুলে যেতাম। এখন তো আমাদের গাড়িও নেই। কে কইছে গাড়ি নাই? এই যে তোমার পায়ের গাড়ি আছে না? মানুষের পাখি আবার গাড়ি হয় নাকি? এই যে কি সুন্দর পায়ে চলাফেরা করতে পারতাছি। শোনো, গাড়িরও পা আছে, গাড়ি পায়ে ভর করে চলাফেরা করে, আর গাড়ির চাকাগুলোই তো গাড়ির পা। আপু, আমার না পায়ে অনেক ব্যথা করতেছে। তুমি যদি স্কুলের ফার্স্ট ডেতে আমাকে একদম হাঁটাতে হাঁটাতে অচল করে ফেলো, এরপর থেকে আমি স্কুলে যাবো কি করে বলো তো? তুমি একটু একটু করে হাঁটার অভ্যাস করো, তাহলে এখন থেকে তোমার আর খারাপ লাগবে না। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে আজকে একটা রিকশা নাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, রিকশা নিব। খুশি? আহা, কি ব্যাপার আপু, তুমি ওইদিকে কি দেখছো? আরে তুমি চোখ কেন ধরছো? চোখ ছাড়ো। সঞ্জনা, অনেক জোরে বাতাস নামছে তো, তোমার চোখে ধুলাবালি যাইবো। চলো চলো চলো, বাড়ির দিকে যাই। চলো চলো। আরে কিন্তু চলো, আমরা সামনে গিয়ে রিকশা নিব। চলো চলো। আপনি যে এইভাবে দিনের পর দিন হোটেলে এসে অফিসের কাজ করতেছেন, আপনার পরিবারের কাছে ধরা খাওয়ার একটু ভয় করতেছেন আপনার? আমি ভয় কেন পাবো? ভয় তারা পায় যারা অসৎ পথে টাকা উপার্জন করে। আমি তো সৎ পথেই টাকা উপার্জন করছি। আপনি এত বড় মিথ্যা কথা আমার কইতে পারলেন? এত বড় প্রতারণা করেন আমার সাথে? এই মিথ্যে বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি কখনো ভাইবা দেখছেন আপনার বাবা যদি কোনোভাবে এটা জানতে পারে তার অনার্স পাশ করা ছেলে চাকরি না পায় হোটেলে কাজ করে, সে কি কোনোভাবে এটা মেনে নিতে পারবো? আর আপনার মা, সে যদি কোনোভাবে এটা জানতে পারে, সে কি তার চোখের পানি ধরে রাখতে পারবো? আর আপনি কি ভুলে গেছেন আপনি একটা শিল্পপতির ছেলে? আপনার সাথে এসব কাজ যায়? তুমি ভুল বললে রিয়া, আমি একজন শিল্পপতির ছেলে ছিলাম। এখন আমার বাবার না আছে আগে সেই অবস্থা, না আছে টাকা পয়সা। কিন্তু এটা সত্যি যে এই মুহূর্তে হোটেলে কাজটা না আমার কাছে সবচেয়ে দামি কাজ। চাকরির জন্য আমি কত জায়গায় ঘুরেছি, কে দেবে আমাকে চাকরি? তাই বলে আপনি দিনের পর দিন সবাই এইভাবে ঠকাই যাইবেন? মিথ্যা কথা আপনার কেন বলতে হইব? আমি সেই ছোট্টবেলা থেকে আমার বাবার একজন আদর্শবান সন্তান হতে চেয়েছি। আজকে আমার বাবার এরকম একটা সিচুয়েশন, আরে আমার শরীরের সমস্ত রক্তকণাও যদি বিসর্জন দিতে হয় না, তারপর আমি আমার বাবার পাশে দাঁড়াবো। কারণ আমি আমার বাবার আদর্শ আমার বুকে লালন করছি। পরিশ্রমী হয়তো দোষের কিছু না রিয়া। চাকরির কথা কইয়া এই যে বাইরে এসে হোটেলে কাজ করতেছেন, এইটা আপনার কাছে ঠকবাজি মনে হয় না? কেন ঠকবাজি মনে হবে? আমি কি চুরি করে কারো সম্পদ আত্মসাৎ করেছি, নাকি কারোর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে টাকা পয়সা উপার্জন করতেছি? আমি তো সম্মানের সাথে একটা কাজ করতেছি, হোক সেটা হোটেলের কাজ। শোনো রিয়া, কোনো কাজ কি না ছোট করে দেখা উচিত। এখন বলো তুমি এখানে কিভাবে? বাসা থেকে যে পোশাকটা পরে আইছিলেন সেটা তো আপনার গায়ে নাই। আচ্ছা, আপনি সত্যি করে আমার একটা কথা কোন তো, আপনি হোটেলে কেন কাজ করতেছেন? আপনার কি চাকরিটা চলে গেছে? দেখে যেহেতু ফেলেছো, এখন আর তোমার কাছ থেকে কিছু লুকাবো না। আসলে আমার চাকরিটাই হয়নি। ও, এইটাই তাইলে আপনার আসল অফিস, তাই না? এই সত্যি কথাটা আপনি এতদিন কেন আপনার পরিবারের কর নাই যে আপনার চাকরিটাই হয় নাই? কারণ আমি কারো আশা ভাঙতে চাই না রিয়া। আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি, বাসায় ফিরে যেয়ে তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ।
আপনি ভাবলেন কেমনে আপনি দিনের পর দিন মিথ্যা কয় পার পেয়ে যাইবেন? আর আমি কিছুই কমু না? আপনার এই মিথ্যা আমি আর সহ্য করবো না, আমি সবাইরে কয়া দিব। রিয়া শোনো, এত রাতে দরজা খোল। শোনেন, এত ভয় ভয় ভিতরে প্রবেশ করতে হইব না, বাড়ির কেউ কিছু জানে না। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। কিন্তু এই লুকোচুরি কইরা আর কতদিন চলবেন? একটু আস্তে কথা বলো। যতদিন না পর্যন্ত আমি একটা চাকরি পাচ্ছি ততদিন। আমি চাইলেই পরিবারের সবারই সবকিছু খুইলা কইতে পারতাম। আপনি যে প্রত্যেক দিন অফিসে যাওয়ার নাম কইরা হোটেলে গিয়ে ডিউটি পালন করে। আচ্ছা, আপনারা ছেলেরা তো ভালো কেন কন্ত? ভালো আর কই হলো, সবাইকে তো আমি মিথ্যে আশা দিয়ে ডুবিয়ে রেখেছি। আপনারা ছেলেরা অনেক বড় ত্যাগ করে নিজের পরিবার আর সংসারে টিকায় রাখার জন্য, নিজের পরিবারে একটু ভালো রাখার জন্য। আপনার প্রতি শ্রদ্ধা আর সম্মান দুইটাই আমার অনেক বেশি বাইরে গেল। আমি সবকিছু গোপন রাখতে চাচ্ছি কারণ আমি চাই না আমার বাবা মা আমার জন্য কষ্ট পায়। আমিও প্রথমে ভাবছিলাম বাড়িতে এসে সবার সবকিছু জানাই দিব, কিন্তু তারপর আবার চিন্তা করলাম আপনি তো সৎ পথে থাইকে উপার্জন করতেছেন, খারাপ তো কিছু করতেছেন না। তুমি আমার কথা চিন্তা করে কাউকে যে কিছু বুঝতে দাওনি সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপনি হোটেলে গিয়ে কাজ করতেছেন নাকি অফিসে গিয়ে চাকরি করতেছেন সেইটা আমার কাছে বড় বিষয় না। বড় বিষয় হইতেছে আপনি পরিশ্রম করতেছেন, আর আপনার এই পরিশ্রমে আমি সম্মান করি। পুরুষ মানুষের কষ্ট বলে কিছু থাকতে নেই, বাস্তবতা থেকে আমি এটাই শিখেছি। আর যখন আমার পরিবারের প্রত্যেকটা মানুষের চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে তখন পৃথিবীর কোনো পরিশ্রমই আমার কাছে পরিশ্রম মনে হয় না। মনে হয় আমি আমার দায়িত্ব পালন করছি, আমার কর্তব্য পালন করছি। আচ্ছা, বাবা ঘুমিয়ে পড়েছে? না, আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি তো আসছি। বাবা, আচ্ছা, ক্লাস কেমন হয়েছে তোমার? ক্লাস ভালো ছিল, আজকে আমরা অনেক মজা করছি, সবাই অনেক হাসাহাসি করছি। ক্লাস কম, মজা বেশি হয়েছে। জানতাম, আমি জানতাম। আর সাগর, গ্লাসগুলো ধুয়ে রাখ, কিছুক্ষণ পরে অফিসের লোকজন এবার খাইতে দিতে হবে। যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ভাই ডিম আছে, ডিম খাইতে পারেন। ভাই সঞ্জনা, 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 সঞ্জনা কি হয়েছে তোমার? তুই কি করলি? কাজের মধ্যে কোনো মনোযোগ নাই না? গ্লাসটাতে ভাঙচুর জরিমানা কে দিব? জরিমানা না দিলে বেতন টাকা কাটে রাখবো। আর তোরে দেখতেছি ইদানিং তোর মনোযোগ নাই কাজের মধ্যে। সঞ্জনা কথা কও, সঞ্জনা কি হয়েছে তোমার? সঞ্জনা কি হয়েছে তোমার? কথা কও। কে কোথায় আছেন? আমার একটু সাহায্য করেন। সঞ্জনা, সঞ্জনা, সঞ্জনা কি হয়েছে তোমার? ভাই, ওর একটু হাসপাতাল নিয়ে যেতে হইব। ভাই একটু ধরেন, একটু ধরেন ভাই। মনোযোগ না থাকলে এখানে চলে যা, তোর মতো কাজের লোক আমার দরকার নাই। ভাই প্লিজ কিছু মনে করবেন না, আসলে আমি ইচ্ছা করে ফেলিনি। রাখ তোর ইচ্ছা করে। আচ্ছা, সব বড় লোকের ধুলা লিয়ে এসেছে কাজ করতে। কাজ করলে মনোযোগ দেখ না জায়গা। তোর মাছ দিতে কইছি না? হ্যালো হ্যালো, হ্যালো, আপনি কই আছেন? আপনি কি আর কষ্ট করে আইতে পারবেন? আসলে হুট করে এখন তো চলে আসতে পারবো না, হোটেলে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা কি ব্যাপার, তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? না তেমন কিছু না,
আপনি একটু ম্যানেজ করে আসেন না। দেখো, আসলে চাইলেই তো এখন ম্যানেজ করতে পারবো না। খুব বেশি ইম্পর্টেন্ট না হলে আমি রাতে বাসায় ফিরে তোমার কথাগুলো শুনি। আরে আপনার আমি বুঝাইতে পারবো না আপনার এখন আসা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি হয়েছে রিয়া? মানে তোমাকে এমন লাগছে কেন? কোনো প্রবলেম? দেখেন, ফোনে আমি আপনার রাতে কিছু বুঝাইতে পারবো না, আপনি আসেন, আসলে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? আমি হোটেলে কি বলে আসবো? কিছু তো একটা বলতে হবে, তাই না? আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? এত কথা বলার সময় নাই, আপনি যেমনি পারেন একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে আমাকে বলো, আমি এক্ষুনি দেখছি কি করা যায়। আপনার হোটেলের কাছে যে হাসপাতালটা আছে না, আপনি সেখানেই আসেন। হসপিটাল? হসপিটালে কেন? কেউ কি অসুস্থ হয়েছে নাকি? রিয়া, বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো, নাকি বাবার কিছু হয়েছে? আরে আপনার বাবা বাড়িতে সুস্থ আছে। তাহলে তাহলে কে অসুস্থ? তুমি? আমার কিছু হয় নাই, আমি আপনাকে এত করে কইতাছি, আপনি তাও শুনতেছেন না। আপনি কি আসবেন নাকি আসবেন না, আমার উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, কিছু কাজ বাকি আছে, আমি শেষ করে চলে আসতেছি। আপনি থাকেন, আপনি আপনার হোটেল নিয়েই ব্যস্ত থাকেন, আমি রাখ। কি ফোনটা কেটে দিচ্ছ? তোমার তো বুঝতে হবে যে আমি এখানে একটা কাজ করি, চাইলেই তো কাজ ফেলে দিয়ে চলে আসা যায় না। শোনেন, আপনি চিন্তা করবেন দেখে আপনার এতক্ষণ আমি এই কথাগুলো কই নাই। আপনার বোন এখানে মারা যাইতাছে আর আপনি কইতাছেন আপনি আসবেন না। সঞ্জনার কি হয়েছে? স্কুল থেকে ফেরার পথে সঞ্জনা হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়া যায়। আমি তাড়াহুড়া কইরা ওরে হাসপাতালে নিয়ে আইছি। আপনি একটু তাড়াতাড়ি আসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন। এখন ঠিক আছিস বোন? ভাইয়া টাকা দাও না, চিপস আর চকলেট খাবো। সঞ্জনা, তুমি একা যাইতে পারবা না, আমিও তোমার সাথে যাব। না রিয়া আপু, সাগর ভাইয়ার তো খুব মাথা ব্যথা করতেছে, তুমি না হয় সাগর ভাইয়ের সাথে থাকো, এখানেই তো দোকান, আমি একাই যেতে পারবো। যেতে পারবি? পারবো। শোন, তুই দুটো চকলেট আনবি, আমার জন্য একটা আনবি, আপুর জন্য একটা আনবি, ঠিক আছে? আবার ভুলে যাস না কিন্তু। না না, বলবো না। হাসপাতাল থেকে বের হয়ে আইসা তো আপনি কোনো কথা কইতাছেন না। রিয়া, ডক্টর বলেছে সঞ্জনার একটা কিডনি অলরেডি ড্যামেজড, আরো একটা কিডনি নষ্ট হওয়ার পথে। কি কি কইলেন আপনি? আমাকে সঞ্জনা তাহলে আর বাঁচবো না? না রিয়া, এমন কথা বলুন, আমার বোন অবশ্যই বাঁচবে। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আমার বোনকে আমি মরতে দিব না। কিন্তু ডক্টর বলেছে অপারেশনটা করে ফেলতে হবে, তা না হলে আমি আমার বোনকে হারিয়ে ফেলবো। জানার এত বড় অসুখ হইলো, এটা আমি কিছুতেই মানতে পারতেছি না, কিছুতেই পারতেছি না। ওইদিকে আপনার আব্বার এত বড় অসুখ, আর এখন সঞ্জনা অসুস্থ। হোসেনের অপারেশনের টাকা, এতগুলো টাকা আপনি কেমনে জোগাড় করবেন? আমি সত্যিই জানি না আমাকে কি করতে হবে, কিন্তু যেভাবেই হোক আমার বোনকে আমার সুস্থ করে তুলতেই হবে। ভাইয়া কি হয়েছে? তোমরা কি আমাকে নিয়ে কথা বলছিলে? না কিছু হয়নি তো, আর আমরা তোকে নিয়ে কেন কথা বলবো, তাই না? হ্যাঁ, তুমি তো একদম সুস্থ আছো। ডাক্তার কইছে তোমার কিছুদিন বিশ্রাম প্রয়োজন, তুমি বিশ্রাম দিলে একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি অল্প কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাই, তাহলে ডাক্তার আমার জন্য এতগুলো ওষুধ কেন লিখে দিল? আচ্ছা তুই কি গাধা? তুই না বড় হয়ে ডাক্তার হবি? হ্যাঁ, আরে ডক্টরের কাজ হচ্ছে ওষুধ লেখা, আর তোর কাজ কি? তোর কাজ হচ্ছে গপ 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 করে ওষুধগুলো খেয়ে ফেলা, তাই না? তেমন বড় কোনো রোগ হয়নি তোর। আরে বড় হোক কিংবা ছোট, ওষুধ তো তোর খেতেই হবে। কি রিয়া, আমি ঠিক বলেছি না? তোমাদের চোখে এখনো পানি, তারপরে তোমরা আমার সাথে মিথ্যা কথা বলছো। আরে তুমি তো সামান্য একটু অজ্ঞান হয়ে পড়ছিলা, ডাক্তার কইছে তোমার শরীরটা এখন দুর্বল, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তাহলে দেখবে একদম সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই।
তোমার শরীরে একটু শক্তি কম তো, সেজন্যই তুমি অজ্ঞান হয়ে গেছিলা। আপু, তুমিও আমার সাথে মিথ্যা কথা বলছো? আমি তো জানি আমার কি হয়েছে। আমি তাহলে সব কথা শুনে ফেলেছি। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে তোমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান হলাম আমি। তাই তো বুদ্ধি করে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমিও তো বলি, কাছে দোকান রেখে ভাইয়া আমাকে দূরের দোকান থেকে কেন চিপস আর চকলেট আনতে বললো? বুদ্ধি করে তাই তো আমি কাছের দোকান থেকে চিপস আর চকলেট নিয়ে আসছি, আর তোমাদের সব কথা শুনে ফেলো। আরে না, তোকে কে বলেছে? আমরা তো তোকে নিয়ে কথা বলিনি, তাই না বলো? হচ্ছে ভাইয়া, আমি আর বেশি দিন বাঁচবো না, তাই না? কি বলছে দেখো। আরে তোকে কে বলেছে তুই বেশি দিন বাঁচবি না? আমি তোকে কোথাও হারিয়ে যেতে দিব নাকি? কিন্তু আমার তো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি শুনেছি। তোর কিচ্ছু হবে না বোন, তুই দেখিস, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দিব না। শোন না, ভাইয়া তোকে একটা রিকোয়েস্ট করছে, তুই বাসায় যে কাউকে কিচ্ছু বলিস না, এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যে থাক। মা জানলে, বাবা জানলে তো অনেক কষ্ট পাবে, তাই না? আমি বাবা মা জানার আগেই তোর চিকিৎসা করে তোকে সারিয়ে তুলবো, কিছু বলিস না বোন। হ্যাঁ, কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে। আপনার ফোনে না পায়া এই ঘটনাটা আমি বাড়িতে জানাই দিছি। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি বাড়িতে সাথে সাথে এটাও জানাই দিছি যে সানজানার বড় কোনো অসুখ হয় নাই। আমি জানি তো আমার বাসায় গিয়ে অভিনয় করতে হবে। তুমি দেখো ভাইয়া, আমি বাসায় গিয়ে এত ভালো অভিনয় করব, কেউ বুঝতেই পারবে না আমি যে আর বেশি দিন বাঁচবো না।